প্রতিদিনের মতো আজও নীল ভাইয়া আমায় জড়িয়ে ধরে শুলেন। আমার ডেইলি রুটিনের মধ্যে এটাও একটা প্যারা। কি নিদারুণ অস্বস্তিকর বলে বোঝানো যাবে না। মানা করলেও ব্যাটা শোনে না। ডেভিলটা আমার গলায় মুখ গুজে রেখেছে। ফলাফলস্বরূপ ওনার খোঁচা খোঁচা দাড়ির কারণে বড্ড কাতুকুতু লাগছে আমার। আমার যে কত রাগ লাগছে, শালা যদি মেয়ে হতো তাহলে বুঝতো কেমন লাগে এরকম করে কেউ আঁকড়ে পাকড়ে ধরে কাতুকুতু দিলে। নীল ভাইয়া ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন। আমার কথা আর নাই বলি। আচ্ছা বউ, তুমি এত শুকনো হয়েও এত নরম কেন গো? তুলা তুলা ফিলিংস আসে তোমায় ধরলে। শালা খচ্চর, মেয়েরা নরম হবে না তো কি তোর মতো বডি বিল্ডার টাইপ শক্ত কাঠ হবে? তুই মানুষ না রে, আস্ত একটা পালোয়ান। ইচ্ছে করছে খাট থেকে লাথি মাইরা ফালাই দেই, কিন্তু এই ইচ্ছেটা আমার বড়ই দুধর্মনীয়। উনি আবারও বললেন, জানো তারা, আমার মতো একটা ইগো ম্যাটেরিয়াল মাত্রাতিরিক্ত সেলফ রেসপেক্টেড ওয়ালা ছেলে তোমার প্রেমে পড়ে এতটা বেহায়া হবে ভাবলে আমি ভীষণ অবাক হই। তোমার কাছে আমি বড্ড অসভ্য জানি, তাও কেন জানি বারবার তোমার সামনে নিজেকে অসভ্য প্রমাণিত করতে মন চায়। ভালো লাগে বেহায়ার মতো ভালোবাসা চাইতে। আই থিঙ্ক আই এম গন এ ম্যাড ফর ইউ। আই রিয়েলি লাভ ইউ তারা। নীল ভাই আমার গলার বা পাশে আলতো স্পর্শে ঠোঁট ছোঁয়ালো। আমার অস্বস্তি ভাবটা চক্রবৃদ্ধি হারে বেড়ে গেল। হৃদযন্ত্র সজোরে ধুকপুক করতে লাগলো। এ যেন নিদারুণ এক অত্যাচার, অনুভূতির অত্যাচার। পরদিন যথারীতিতে আমি কোচিংয়ে গেলাম। গিয়ে দেখি জয়া ক্লাসরুমে বসে আছে। ওকে দেখে দিল খুশ হয়ে গেল। দ্রুত গিয়ে জড়িয়ে ধরলাম। ভাবিজান, কেমন আছো তুমি? ভালো আছি কুত্তি। খবরদার ভাবি টাবি ডাকবি না, নাক ফাটাই দেবো বলে দিলাম। ওমা, আমার ভাইকে বিয়ে করেছো অথচ ভাবি ডাকবো না? তা কি করে হয় ভাবিজান? দাঁত গেলিয়ে কথাটা বললো জয়া। কুল ডাউন বোন, এত হট হস না, ফেটে যাবি। এখন বসত, কত গল্প আছে তোর সাথে। তোর কাছে যাওয়া হয় না সুযোগের অভাবে। তাই বলে আসবি না একটু দেখা করতে? এসব বাদ দিয়ে বসাকে একটু ঝেড়ে কাশতো। মানে? জয়া আমার ব্রেঞ্চে ওর পাশে বসিয়ে প্রশ্নসূচক সুরে জিজ্ঞাসা করলো, আমার ভাইয়ের সাথে সংসার কেমন চলছে সেটা বল। ভাইয়া নিশ্চয়ই হেব্বি রোমান্টিক। দুদিনে তোকে মোটা বানিয়ে ফেলেছে। সত্যি করে বলতো, সেই লেভেলে আদর করে তাই না? দুষ্ট হাসি হেসে। কি বললি তুই? দাঁত কটমট করে বললাম। রাগ দেখাবি না তো, যা জিজ্ঞাসা করছি সোজা সাপটা উত্তর দে। বিশ্বাস করি আর, সারাদিনে কম করে 20 বার ভাবি তোদের মধ্যে কি কি হয়েছে, তুই কেমন কি করলি, ইটিসি। প্লিজ যেন বল না কি কি হয়েছে। আচ্ছা, বাসরাতে কি কি করছিলি? বিড়ালকে মারছে আগে তুই নাকি ভাইয়া? কৌতূহলী সুরে। কোনো কিছু না ভেবে ঠাস করে ওর গালে রামচর বসিয়ে দিলাম। মাথায় আগুন ধরে গেছে। কত বড় শয়তান, অলওয়েজ মুখে উটপটাং কথাবার্তা লেগেই থাকে। জয়া গালে হাত ঘষতে ঘষতে ন্যাকা ন্যাকা কণ্ঠে বলল, জান, তুই আমায় এত জোরে মারলি? আমি না তোর বিষ্টু হই? বিষ্টু বলেই চর মারছি। তোর জায়গা অন্য কেউ হলে কসম পদ্মায় লাথি মেরে ফেলে দিতাম। তখন থেকে ডার্টি ডার্টি কথা বলে যাচ্ছিস? লজ্জা করে না বেয়াদব? তোদের গোটা গোষ্ঠীটাই অসভ্য মার্কা, এবং তুই আর তোর ভাই অসভ্য গোষ্ঠীর মূল মাথা, বুঝলি? দুইটাই পাক্কা বজ্জাত তোরা। ভাইয়া আসুক বলে দেবো তুই এসব বলেছিস। অভিমানী কণ্ঠে। বল গে যা, তোর অসভ্য ভাইকে আমি ভয় পাই না। আমাদের মধ্যে কিছু হয়নি আর হবেও না। সো তোর গবর ভরা মুন্ডুতে এই কথা ঢুকিয়ে সেভ করে নি। বললেই হলো, কেন কিছু হবে না? তোর ভাইকে আমার পছন্দ না তাই? আমার এত সুন্দর ভাইকে তোর পছন্দ না? অবাক কণ্ঠে কথাটা বলল জয়া। ধলা বিলাইকে আমি পছন্দ করি না। সুন্দর হলেও অসভ্য, আস্ত রামগরুর ছানা। আমার ভাল লাগে না। নীল ভাইকে তোর ভাল লাগে না? আল্লাহ মাইয়া কয় কি? আমি শিহরিত। আজ দুপুরে রান্না আমি আর সায়রা ভাবি রান্না করেছি। মামনির শরীর ভালো নেই, জ্বর এসেছে। মামনির খাবার ঘরে দিয়ে এসে আমরা সবাই ডাইনিংয়ে বসলাম। ভাবি আর আমি মিলে সবাইকে সার্ভ করে দিয়েছি। নীরব ভাইয়া খেতে খেতে বলল, আজকের আলু ভাজিটা সুন্দর হয়েছে। কে রাখছে আপুমণি? আমি ভাবির নাম নেওয়ার আগেই ভাবি পট করে বলল, তারা রান্না করেছে আলু ভাজি। তাই তো বলি এত স্বাদ লাগছে কেন। আপুমণি, অনেক মজা হয়েছে। ভাইয়া, ওটা আমি না, ভাবি রাখছে। ও সায়রা তুমি? না মানে আসলে ভাজিটা অতটাও স্বাদ হয়নি, একটু লবণ বেশি পড়েছে। ইস কি নোনতা। সায়রা ভাবি তপ্ত কণ্ঠে বলল, জীবনে কখনো রান্না করে খেয়েছো? খবরদার টুক ধরবা না। মুখে না রুসলে নিজে রান্না করে খাও। পাশ থেকে নীল ভাইয়া হাসি মুখে বলল, ভাই তুমি ভাবিকে জ্বালাচ্ছ কেন?
আজকে সব রান্নাই অনেক মজা হয়েছে। যা ভাবির চামচা। মামাই খাবার চিবোতে চিবোতে নীল ভাইয়ের সাথে একমত হয়ে বললেন, ঠিকই বলেছে নীল, আজকের রান্নায় নতুনত্বের স্বাদ পাচ্ছি। আমার দুই বৌমার হাতের রান্নাই খুব সুস্বাদু। মা আর একটু ডাল দাও। আমি মামাইয়ের পাতে ডাল বেড়ে দিলুম। তখন নীরব ভাইয়া নীল ভাইয়াকে কুনুই দিয়ে খুঁতো মেরে বলল, এই ভাবির চামচা, তোর জয়েনিং কবে রে? সেই কবে থেকে শুনেছি চাকরি পেয়েছিস। চাকরি আদৌ আছে নাকি কেউ ডোনেশন দিয়ে খেয়ে ফেলেছে? সায়রা ভাবি তেজি কণ্ঠে প্রতিবাদ জানালো তৎক্ষণাৎ, বাজে কথা বলো কেন তুমি? নীলের চাকরি কেউ খেতে পারবে না। ও ট্যালেন্টের জোরে চাকরি পেয়েছে, তোমার মতো ফেলটুস না। কি? এত বড় অপমান? আমি ফেলটুস? তা নয়তো কি, কোনো রকম 2 পয়েন্ট নিয়ে পাশ করেছো। এত বড় বড় কথা তোমার মুখে মানায় না। সায়রা, হি হি হি। কি ভাই, ধুয়ে গেল তো ইজ্জত? সায়রা তোমার আপন জামাই আমি, এভাবে সবার সামনে প্রেস্টিজ নিয়ে সিনেমিনি খেলছো? সি। দুঃখী দুঃখী ভাব নিয়ে কথাটা বললো নীরব ভাইয়া। নীরব ভাইয়ার দুঃখী দুঃখী ফেস দেখে নিঃসন্দেহে হাসি পেয়ে যাচ্ছে আমার। শেষমেশ হাসি আটকাতে না পেরে শব্দ করেই হেসে দিলাম। আমার হাসিতে বাকিরাও সামিল হলো। নীরব ভাইয়ার দুঃখী ভাবটা আরও 4 গুণ বাড়িয়ে দিয়ে আমাকে ইঙ্গিত করে বলল, আপুমণি তুমিও? আচ্ছা আচ্ছা, সবাই থামো এখন। আমার বেচারা ভাই এবার কেঁদেই দিবে। ভাইয়া কেঁদো না, মুখ টিপে হেসে কথাটা বলল নীল ভাইয়া। কাটা খেয়ে মরিচ সেটা যে ভালোই পারিস। মরিচ না ভাই, আমি হট টমেটো সস সেটাচ্ছি, দাঁত বের করে হেসে। মামা এবারে হালকা ধমক দিয়ে বললেন, হয়েছে, থামো সবাই। ফাজলামি বাদ দিয়ে কাজে কথা বলো। তোমার জয়েনিং কবে নীল? আগামীকাল বাবা। তোমাদের এখনই বলতাম, তার আগেই ভাইয়া উদ্ঘাটন করলো। কথা শুনে বুঝলাম কাল থেকে নীল ভাইয়া ফুলটু ভার্সিটির প্রফেসর হয়ে যাবে। এতদিন আমার পিন্ডি চটকে খেয়েছে, কাল থেকে সেখানকার স্টুডেন্টদের পিন্ডি চটকে খাবে। ওনার কাজই তো অল টাইম খরুশের মতো মুখ করে সবাইকে জ্ঞান বাটিয়ে বেড়ানো। আজ নীল ভাইয়ার জয়েনিং। সকালে আমাকে পড়তে দিয়ে টুকটাক সব কাজ সেরে উনি রেডি হচ্ছে এখন। নীল ভাইয়া আজকে একটা হোয়াইট শার্ট আর ব্ল্যাক জিন্স পরেছে, ব্ল্যাক ওয়াচ আর নতুন ব্ল্যাক শু পরেছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে নীল ভাইয়াকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমি কৌতূহলী সুরে প্রশ্ন করে বসলাম, আপনি কখন ফিরবেন নীল ভাইয়া? আর কয়টা ক্লাস করাবেন? এখনও তো যাইনি, গিয়ে দেখি কয়টা ক্লাস আছে আমার। আজ আগেই ফিরবো, যদি পসিবল হয় তবে তোমাকে কোচিং থেকে পিক করে নিব। আমি একা আসতে পারবো, আপনি সাবধানে যাবেন। আচ্ছা। উনি আমার মুখের দিকে সিরিয়াস ভঙ্গিতে তাকালেন, চোখ ছোট ছোট করে মুখের এক্সপ্রেশন কিঞ্চিত চিহ্ন ঝুলিয়ে আমার দিকে প্রশ্ন ছুড়ে দিলেন, কি বললে একটু আগে? আবার বলো তো। আমি আবার কি বললাম? এইমাত্রই বললে সাবধানে যেতে। ব্যাপার কি তারা? আই থিঙ্ক তুমি আমার জন্য কনসার্ট, আই এম রাইট? ভুরু নাচিয়ে আমি বিষয়টাকে সম্পূর্ণ মাটি চাপা দিয়ে চড়া গলায় বললাম, অযথা আপনার জন্য কনসার্ট হতে যাব কেন? আপনি কি আমার সত্যিকারের বোন নাকি? এ ধরা পড়ে যাওয়ার ভয়ে মিথ্যা বলছে এখন। মোটেও না, আপনি বেশি বোঝেন। যান তো, নিজের কাছে যান। বেশি প্যাচাল পারলে বছর 2-1 মাথায় পাগল হয়ে যাবেন আপনি। পাগল করতে বাকি রেখেছো কি? মানে? নীল ভাই আমার খুব কাছে এসে মুখের সামনে ঝুঁকে বললেন, মানে কি সত্যি বোঝে না নাকি বুঝতে চাও না, কোনটা? নীল ভাই এত কাছে আসায় আমি অস্বস্তিতে কাদা হয়ে গেলাম। কায়দা করে দূরে সরে এলাম। উফ, অসভ্যটাকে সামান্য একটা কথা বলছিলাম ভালো মনে, অথচ ব্যাটা আজাইরে আজাইরে সব কথার মানে খুঁজতেছে। বলিয়ে তো মানে মানে না করে তোর মানে শব্দ দুটোকে গুলিয়ে শরবত বানিয়ে খা। যত সব পাগলের খপ্পরে পড়েছি। কি গো বউ, মনে মনে কি বিড়বিড় করছো? তোর নামে হরিরাম কীর্তন করছে আবুল শালা, সারাদিন খালি বউ বউ করে। কি ব্যাপার, আবার মিউট মুডে চলে গেলে যে? কিছু না, আপনি যান এখনই। তারই দৃশ্য কেন? তোমার রেখে যেতে ইচ্ছে করছে না যে? আমি থাকলে বুঝি খুব প্রবলেম হবে তোমার? শুধু প্রবলেম না, মহা প্রবলেম রে বেয়াদব বেটা। তোর উদ্ভট কথাবার্তা শুনে মেন্টাল রুগী হয়ে যাব। তোকে দেখতেই আমার ইরিটেশন হচ্ছে। নীল ভাইয়া আপনার লেট হয়ে যাচ্ছে, যান। আচ্ছা, চলেই যাচ্ছি, মন খারাপ করে। নীল ভাইয়া ঘর ছেড়ে বেরিয়ে যাবে অমনি সময় আমার মস্তিষ্কে একটা বার্তা এসে নাড়া দিল। নীল ভাইয়া টাই তো পড়েননি, এভাবে উনি ভার্সিটিতে যাবে নাকি? নীল ভাইয়া, বলো, আপনি কি এরকম নর্মাল ড্রেস আপেই ভার্সিটি যাবেন? হ্যাঁ, বাট কেন? না মানে আপনাকে তো ঠিকঠাক টিচার মনে হচ্ছে না, টাই বাঁধলেন না যে? নীল ভাইয়া সচেতন চোখে একবার আমার দিকে তাকিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালেন, তটস্থ কণ্ঠে বললেন, ও তাই তো, টাই বাঁধার কথা একদম মাথা থেকে বেরিয়ে গেছিল। থ্যাংক ইউ তারা, ঠোঁটে হাসি ঝুলিয়ে।
নীল ভাইয়া গলায় টাই বেঁধে পকেটে হাত ঢুকিয়ে স্ট্রিক্ট পার্সোনালিটি নিয়ে দাঁড়িয়ে নিজেকে খতিয়ে খতিয়ে পর্যবেক্ষণ করছে কোথাও কোনো কিছু ত্রুটি আছে কিনা। ওনার অ্যাটিটিউড আর হিরো টাইপ স্টাইল দেখে বাধ্য হলাম এক বালতি ক্রাশ খেতে। নীল ভাই আমার কাছে এসে হাতখানেক ডিস্টেন্স বজায় রেখে পকেটে দুহাত গুজে দাঁড়ালেন, আমার মুখের দিকে অল্প একটু ঝুঁকে অসহ্য সুন্দর হাসি রেখা টেনে বললেন, সুইট হার্ট, এখন আসি তাহলে, আমার পিসি পাখিকে খুব মিস করব। নীল ভাইয়া চলে যেতেই আমি বুকে হাত দিলাম। হৃৎপিণ্ড ধুকপুক করছে জোরে জোরে, তার সাথে তালে তাল মিলিয়ে মন বেচারা সপ্তপর্ণে বলছে, হাই মে মার্জিয়াবান। কোচিং ক্লাস শেষ করে রাস্তার অপোজিটে থাকা ফুচকা স্টলে বসে আমি ফুচকার অপেক্ষায়। দোকানি মামা একা হাতেই ফুচকা বানাচ্ছে ঘস করে। আমার বেষ্টু নামক প্রাণীটি আমার পাশের চেয়ারে বসে ক্রমাগত আন্টি শান্তি স্টাইলে মুখ করে সেলফি তুলে চলেছে। এই মেয়েকে একজন সুস্থ মানুষ দেখলে বলবে যে ও জীবনেও সেলফি তোলেনি। এ যাবত 20টা সেলফি পার করে ফেলেছে, তাও ওর পিক তোলা শেষ হচ্ছে না। এক পরস্ত বিরক্তি নিয়ে জয়ের মাথায় চাটি মেরে বললাম, কুত্তি কত হাজার পিক তুলবি আর, হ্যাঁ? মেমোরি ফুল হয়ে যাবে। বিরক্তি আসে না তোর? আল্লাহর ওয়াস্তে থাম এবার। 64 জিবি মেমোরি, ফুল হবে না। আমার ফোন মেমোরিতে অনেক স্পেস আছে। তোর মেমোরির কাহিনী আমি শুনতে চাইনি, যেটা বলছি সেটা শোন। তোর সেলফি রোগ দেখলে আশেপাশের মানুষ নিজ দায়িত্বে তোকে চিড়িয়াখানায় রেখে আসবে, বুঝছিস? কারণ তোর মতো প্রাণী আমাদের রাজশাহীতে হারকিন দিয়ে খুঁজেও মিলবে না। তুই এই বিভাগেই এক পিসি আছিস। যা হারামি, সবাই তোর মতো নিরামিষ নাকি? তুই এমন কেন রে? আদিকালের বদ্যি বুড়ি হলাম আমি আদিকালের। কে কি বললো, আই ডোন্ট কেয়ার। আর আমি একটা ইউনিক গার্ল। কচুর ইউনিক, কৌতুক করে কথাটা বললো যা। কচি অনেক পুষ্টিকর, বেশি বেশি খাবি। হা হা হা। শুনছেন আপু? আমাদের কথোপকথনের মাঝে কে যেন বিনা টিকিটে এন্ট্রি নিল। আমরা দুজনে ঘাড় ঘুরিয়ে দেখলাম একটা সুন্দর মতো মেয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে হাসি মুখে। আমি ভদ্রতা সূচক জবাব দিলাম, জি আপু। আমি কি এখানে বসতে পারি? হোয়াই নট, থ্যাংক ইউ। মেয়েটি আমাদের পাশের চেয়ারে বসলো। আমি এবার এইচএসসি দেবো আপু, তোমার কি অ্যাডমিশন ব্যাস? মেয়েটি কেমন করে যেন কথা বলছে। জুনিয়র হয়ে সিনিয়রদের সাথে কথা কেন বলতে আসলো, তাও আপনা আপনি তেল মাখাচ্ছে। আমাদের সাথে খাতির জমানোর কোনো কারণই তো দেখছি না। মেয়েটি একের পর এক কথা বলেই যাচ্ছে, আর আমরা দুজনে উত্তর দিয়ে যাচ্ছি। একটু বিরক্তি লাগছে, কিন্তু সৌজন্যতার খাতিরে বিরক্তিটুকু হজম করছি। হেনতন প্রশ্ন করার পর মেয়েটি এক অদ্ভুত প্রশ্ন করে বসলো, আপু, তোমার ভাই আজকে তোমায় নিতে আসবে না? কে ভাই? কার কথা বলছো তুমি? যা প্রশ্ন করলাম। তোমাকে যে দিয়ে যায় নিয়ে যায় যে ছেলেটা, তার কথা বলছি। গত 2 দিন দেখেছি আমি। বুঝছি তুমি নীল ভাইয়ের কথা বলছো। ওটা আমার ভাই হয়, কিন্তু তুমি কেন ওর কথা জিজ্ঞাসা করছো? সন্ধানু নজরে তাকিয়ে বলল যে, আসলে আপু, তোমার ভাই অনেক হ্যান্ডসাম আর কিউট দেখতে, লাজুক ভাব নিয়ে। তো কি আপু, তোমার ভাইকে না আমার খুব পছন্দ হয়েছে। যেদিন ফার্স্ট দেখেছি আমি ক্রাশ খেয়েছি আপু। তোমার ভাইয়ের নাম্বারটা একটু দিবা? বড় বড় চোখ করে আমি আর জয়া একে অপরের দিকে তাকাতাকি করলাম। এই মেয়ের কথা হজম করতে পারছি না ঠিক। দোস্ত, এই মেয়ে কয় কি নীল ভাইয়ের নাম্বার নিতে আসছে? কত বড় লুচ্চি মেরে আমার ভাইয়ের দিকে নজর দেয়। তুই কড়া করে বেশ কয়েকটা কথা শোনায় দে। তোর হাজব্যান্ডের সাথে লাইন মারতে তোর থেকে নাম্বার চাইছে, ভাবতে পারছিস? কানের কাছে ফিসফিস করে। আমি হ্যাবলার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি, কিছু ভাবতে পারছি না আপাতত, জাস্ট স্পিচলেস আমি। আজকালের মেয়েরা কি সাংঘাতিক! স্ট্রেট নাম্বার নিতে চলে এসেছে মাত্র 2 দিন দেখে ভালো লেগেছে বলে। আমি শিহরিত। এমন ছেলের সাথে কেন আমার জড়ালে আল্লাহ, যাকে দেখে সবাই ক্রাশ খেয়ে মরে। সুন্দরী রমণীদের লাইন লাগে পিছনে। আমার মতো কালমের কপালে সুন্দর বর্ষ হয় না কখনো। হে বিধাতা, কি জোটালে এ কপালে, যাকে আমি চাইনি তাকে আমার ঝুলিতে এনে দিয়েছ। অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটিকে চাইনি আপন করে, তবু সুপ্ত সুতোয় বাঁধনে জড়ালে আমায় তার সাথে অবলীলায়। বিধি আমি জানি না কতটা কি লেখা আছে আমার ভাগ্যে, না জেনেও চোখ বুঝে বিশ্বাস করি তোমাকে। ছোট থেকেই জেনে এসেছি ভাগ্যটা আমার বড্ড ভালো, তাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চাই আমার ভাগ্যে শুধু ভালোটাই লেখা হোক, শুধুই ভালোটা। তোমার সাহস দেখি কম না? আমার ভাইয়ের নাম্বার চাচ্ছ আমারই কাছে? ঠাটি একটা চল লাগাবো, বেয়াদব মেয়ে ছেলে। আমি কি এমন করেছি যে এভাবে কথা বলছো? মেয়েটির ভাষা শুনে যা বুঝলাম, সে খাঁটি রাজশাহীর স্থানীয়। আমি একটু একটু পারি, কিন্তু আমার মা দেশি ভাষী হয়,
এই ভাষাটা বেশি একটা আয়ত্ত করতে পারিনি, মাতৃভাষাতেই আমার সকল বলি সীমাবদ্ধ। এই তারা, তুই বোবার মতো বসে আছিস কেন? ধাক্কা দিয়ে আমার হুঁশ ফিরল। আমার মন জন্মগত বড় বেখেয়ালি, হঠাৎ হঠাৎ খেয়াল হারিয়ে ফেলি। কি বলবো আমি? প্রশ্নদীপ্ত চোখে। কি বলবি মানে? বলত নাকি তুই? তোর জায়গায় এতক্ষণে অন্য কোনো মেয়ে থাকলে চর বসিয়ে দিত। কুল ডাউন দোস্ত, অনেক বকেছি শোকে, এখন ছেড়ে দে। না না, এই মেয়েকে আমি ছাড়বো না। এই তুই জানিস আমরা ভাইয়ের কে হই? তোমরা আমার ক্রাশের বোন হও। আমি নীল ভাইয়ের বোন, আর তারা আমার ভাবি। তুমি ভাইয়ের বউয়ের কাছে এসেই ওর নাম্বার চাও। বউ মানে কে বউ? এই যে তোমার সামনে বসে আছে নীল ভাইয়ের বউ। কি সত্যি? বিস্ফোরিত কণ্ঠে। সত্যি। তারাকে সরি বলো শীঘ্রই, নয়তো তোমার কপালে দুঃখ আছে। মেয়েটির মুখ এক কথায় শুকিয়ে আমসুর হয়ে গেল। বোঝাই যাচ্ছে সে মাত্রাতিরিক্ত শক্ট। বেচারি অনেক আশা নিয়ে এসেছিল, সবেতে পানি ঢেলে দিল জয়া। সরি আপু, আমি জানতাম না ভাইয়া বিবাহিত। সো সরি। মেয়েটি চলে গেল মন খারাপ করে। আহারে বেচারি, ক্রাশ খাওয়ার দুদিন পরই বাস খেল। আমাদের মেয়ে জাতির মানসম্মান এরকম মেয়েদের জন্য মাটিতে গড়াগড়ি খায়। আমরা কত ভদ্র এখনও। কাউকে ভালো লাগলে মুখ ফসকে বলতাম না, যা থাকতো সব মনে। স্যাঁচড়ার মতো জীবনে কারো পিছনে ঘুরিনি, অথচ এখনকার মেয়েরা শেমলেস ফেলো। শুধু শুধু মেয়েটাকে বকছিস। ওর কি দোষ বল? ধলা বিলাই যা সুন্দরী, আর যা অ্যাটিটিউডের দোকান, তাতে যে কেউ ক্রাশ খেতে বাধ্য। দোষ তোর ভাইয়েরে। কে বলেছে এত সুন্দর হতে? মেয়েরা এখন তাকালেই দোষ। সব দোষ বুঝি নন্দ ঘোষের। আর তোর ভাই রিফাইন্ড ধইন্যবাতা না। তুই খালি ভাইয়ের পিছনে লেগে থাকিস। এত হ্যান্ডসাম জামাই পাইছিস, কোথায় আগলে রাখবি? তা তো না শালা, উল্টো ইগনোর করস। বাঙালি জাত নিজের ভালো বোঝে না। এরকম একটা কিউট বর আমার থাকলে 24 ঘন্টা কলিজার মধ্যে ঢুকায় রাখতাম। যখন যখন দেখতে মন চাইতো বাহির করে দেখে আবার ঢুকে রাখতাম। কে তোকে মানা করেছে? রাখ যেখানে খুশি। দরকার হলে সার্জারি করিয়ে কলিজাতে ঢুকিয়ে রাখবি। টোটালি ইয়োর ডিসিশন। আর তোর ভাইয়ের পিছে আমি না, সে লেগে থাকে। আমার জীবনটাকে সেরা কাঁথা বানাই দিছে। যেখানে তাকাই খালি দহন দেখতে পাই। এক সাগর দুঃখ নিয়ে মরুভূমিতে ঝাঁপ দিয়ে মরতে ইচ্ছে করে রে, কিন্তু আফসোস ওই মরুভূমিতে না আছে পানি আর না আছে গাছ। গোটা মরুভূমিটাই ফাঁকারে ফাঁকা, একদম আমাদের কলেজের টাকলু স্যারের মতো। চাই না তোর ভাইকে আমি নিয়ে যাওয়া ওরে পাবনায়। ওর জ্বালায় আমি কাহিল হয়ে পড়ছি। ব্যাটা আমার সেরা কাঁথা, তালি দেওয়ার মতো অবস্থাও রাখেনি, একেবারে ঝাঁঝরা করে দিছে। শোকাহত কণ্ঠে কথাগুলো বলল তারা। যার মুখে অবাকের ছাপ, ঠোঁট জোড়াও খানিকটা আলগা করা। চাইলেই মশা বিনা দাওয়াতে এন্ট্রি করতে পারে। কি বলিস? আগামাথায় কিছুই জানি ঘটে। কিসের কাঁথা, কিসের মরুভূমি? তোর ঘটে যাবেও না। ডালি ডালি গোবর পুড়ে রাখলে কি আর অন্য কিছু মাথায় যায়? এখন কিছুই বুঝবি না তুই, বুঝবি পরে বোন। নীল ভাইয়ের থেকেও ডেঞ্জারাস জামাই জুটবে দেখিস। পরে আবার কান্দিস না। কান্দেও কুল পাবি না চান্দু, এ যেন এক বিষাদ সিন্ধু। দুঃখী কণ্ঠে কথাটা বলল তারা। তোর মাথার চিকিৎসা করতে হবে বোন, গেছে পুরাই। আমি আগের মতোই চেহারায় দুঃখী দুঃখী ভাবটা বজায় রাখলাম। দুঃখমালা যেন আমার গলা টিপে ধরেছে। আহারে দুঃখ। বাড়ি ফিরে ঘরে আসার উদ্দেশ্যে সিঁড়ি ডিঙিয়ে দোতলায় আসতেই কানে এতটুকু আওয়াজ আসলো নীল ভাইয়ের ঘর থেকে। কি ব্যাপার, উনি কি এসে গেছেন? দ্রুত ঘরে গিয়ে দেখি নীল ভাইয়া বেডে শুয়ে শুয়ে গান শুনছে। আপনি কখন আসলেন নীল ভাইয়া? 10 মিনিট আগে। ফ্রেশ হয়ে শুয়েছি মাত্র, অমনি তুমি এলে। যাও গোসল করে খেয়ে নাও। হ্যাঁ সূচক মাথা নেড়ে গোসলে ঢুকে গেলাম। 20 মিনিটের শাওয়ার নিয়ে চুলে তাওয়াল মুড়িয়ে বের হলাম। নীল ভাইয়া ঘরে নেই, না থাক তাতে আমার কি। ব্যালকনিতে গিয়ে চুল ঝাড়তে লাগলাম। তোয়ালে দিয়ে চুলে বেশ কয়েকবার ঝাড়ি দিয়ে পানি ঝরিয়ে পেছনে ঘোরার সঙ্গে সঙ্গে শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে দূরে সরে যাই। নাকে খুব জোর লেগেছে। ইস, আপনি কি দরকার ছিল এখানে আসার? দিলেন তো নাকটা ফাটিয়ে। নাকে হাত বোলাতে বোলাতে কথাটা বললাম। আমি ইচ্ছে করে করিনি, সরি। ব্যথা লাগিয়ে দিয়ে সরি বললেই ব্যথা সেরে যাবে? আচ্ছা আমি ব্যথা সারিয়ে দিচ্ছি, কাম হেয়ার। নীল ভাই আমায় টেনে নিয়ে সোফায় বসালেন। তটস্থ গলায় বললেন, তোমার ওড়নাটা দাও। হোয়াট? কানে কম শোনো। আপনাকে আমার ওড়না কেন দেবো? তোতলাতে তোতলাতে কথাটা বললাম। নীল ভাই আমার কথার কোনো প্রত্যুত্তর না দিয়ে খপ করে আমার ওড়নার আঁচল টেনে ধরলেন। আমি ভয়ার্ত চাহনিতে তাকিয়ে আছি। অতঃপর উনি মুখের মধ্যে অর্ধেক আঁচল ঢুকিয়ে ভাপ দিয়ে আমার নাকে চেপে ধরলেন। ছোটোবেলায় ব্যথা লাগলে মা এভাবে ব্যথা সারাতো। এখন একটু কম লাগছে কি?
আরাম লাগছে। ব্যথা যেহেতু সারিয়ে দিলাম, এখন আমায় রিটার্ন গিফট দাও। একগাল হেসে। বারে, আপনি ব্যথা দিয়েছেন, আপনি সারিয়েছেন, এতে আবার গিফট দেবো কেন? সারুন তো, আবল তাবল মানুষ। এত কিউট জামাই তোমার, অথচ একটু ফিরেও তাকাও না তুমি। দেখবে যেদিন অন্য কেউ কিডন্যাপ করে নিয়ে যাবে, সেদিন আমার কথা মনে পড়বে। মন খারাপ করে কথাটা বলল নীল ভাইয়া। আমি মুখ ভেঙিয়ে বললাম, পড়বে না মনে, যার খুশি সে আপনাকে নিয়ে যাক, আমার কিচ্ছু না তাতে। আই ডোন্ট কেয়ার। ইউ রিয়েলি ডোন্ট কেয়ার? ইয়েস। নীল ভাইয়ার হাত থেকে আঁচল ছাড়িয়ে নিয়ে চলে আসলাম মামনির কাছে। ওনার সাথে মোমেন্টাম ক্রিয়েট করলে চলবে না, দূরত্ব ক্রিয়েট করতে হবে। এত সুন্দর মানুষটাকে মন দিয়ে পরে কাঁদতে পারবো না, শুধু শুধু মায়া বাড়িয়ে কী লাভ। ডাইনিংয়ে আমরা সবাই বসে বসে খাচ্ছি, মামনিও আছে। মামনির শরীর এখন আগের চেয়ে বেটার। নীল ভাইকে সবাই জিজ্ঞাসা করলো কেমন ছিল, ফার্স্ট ডে স্যালারি কত, ইটিসি। জয়েনিংয়ে নাকি নীল ভাইয়ের স্যালারি 40,000। বাহ! ধূসর মস্তিষ্ক ভাবাচ্ছে আমায় ভীষণ। নীল ভাই এত টাকা কি করবেন? 6 মাসের বেতন তুলে দেখি বড়লোক হয়ে যাবে। এমনিও মেয়েরা পাগল, তখন আরও বেশি পাগল হবে। শেষ অবধি ওনার বাড়িতে পর্যন্ত ঢুকে পড়বে। বাপরে বাপ, কি সাংঘাতিক হবে সেটা। তুই খাচ্ছিস না কেন তারা? মামনি আমাকে বললেন। খাচ্ছি তো মামনি। এক লোকমা ভাত মুখে পুরে বললাম। নীল, কাল তুই হাঁটতে যাবি? কেন? আমার কয়টা তালকুড়ি এনে দিস তো। আশেপাশে বহু তাল গাছ আছে, ভোরবেলা গাছের তলায় পড়ে থাকে, মনে করে কাল এনে দিবি। মা, বাজারে কত কিনতে পাওয়া যায়, বাজার থেকে কিনে এনে দেই। এসব কুড়াতে পারবো না, আমার ওসব ভালো লাগে না। না, তুই এনে দিবি ব্যাস। সারা তালের বড়া খেতে চেয়েছে, আমি টাটকা তাল চাই, বাজার থেকে নয়, গাছতলারটাই চাই আমার। মা, আমি ওসব করি না, তুমি জানো। বিরক্তি সুরে কথাটা বলল নীল। আমি পানি খেয়ে বললাম, মামনি, ভোরে আমি ওনার সাথে যাই রোজ, আমি এনে দিবনি। মামনি খুশি হয়ে বললেন, আমার লক্ষ্মী মেয়ে। নীল ভাইয়া তখন কৌতুক করে বললেন, তাল কুড়াতে যাব আর গাছের মালিক চোর বলে তাল গাছই বেঁধে রাখবে। শোনো মা, তোমার লক্ষ্মী মেয়েকে যদি গাছের মালিক বেঁধে রাখে, আমি কিন্তু তখন ছাড়িয়ে আনতে পারবো না, বলে দিলাম। আমি তপ্ত চোখে নীল ভাইয়ের দিকে চাইলাম। রাগ হলো একটু, সামান্য তাল কুড়ানোর দোষে আমাকে গাছের মালিক যে বেঁধে রাখবে, এ কথা মেনে নেওয়ার মতো নয়। আহামরি জিনিস তো কুড়াবো না। নীল ভাইয়ের এসব ইরিটেটিং বুলি শুনলে গা পিত্তি জ্বলে যায় আমার। দুপুরে আরাম করে ভাত ঘুম দিলাম। আজও বুঝে উঠতে পারলাম না কেন তো ঘুম ভালোবাসি আমি। বিকেলে ঘুম থেকে উঠে আমি আর সারা ভাবি বাগানে গল্প করছি, এমন সময় জয়া এসে উপস্থিত হলো। এসেই বান্দর মাইয়া নীল ভাইয়ের খোঁজ করলো। আমি জিজ্ঞাসা করলে ও জানালো আন্টি নাকি কি একটা দরকারে ডেকেছে ওনাকে। নীল ভাইয়া নামাজে গেছে শুনে জয়া চলে যেতে নিল। আমি ওর পথ আটকে বললাম, একটু থেকে যা, সারাদিন অত পড়লে ঘিলু ফিলু সব ধ্বংস হয়ে যাবে, বুঝলি? থেকে যাও না ননদিনী, তুমি তো আসোই না আমাদের বাসায়। ভাবি, সুযোগ হয় না আসার। ওসব বাহানা ভাবি, তোমার ননদিনী সারাদিন পড়াশোনা করে আর বয়ফ্রেন্ডের সাথে প্রেমলাপ করে। শয়তানি আমার বয়ফ্রেন্ড নাই, তুই এটা জানিস না? তুমি তলে তলে কী করছো না করছো আমি তো আর খোঁজ রাখছি না। মেকি হেসে কথাটা বললাম। ওকে ভাবি ভাবি ওকে চুপ করতে বলো, আর আসবো না কিন্তু। যা শয়তান, আসিস না। তুই না আসলে আমার নাক কাটা যাবে, নাকি বাড়া ভাতে ছাই পড়বে। ডোন্ট কেয়ার ভাবনি, কথাটা বললাম। ভাববি? আহা দেবরানী, তুমি মেয়েটাকে জ্বালাচ্ছ কেন অযথা? আমাদের এক পিস ননদ ও, ওরম ঢঙ্গি ননদ লাগে না আমার। মুখ ভেঙিয়ে, ভাইকে জাস্ট আসতে দে, তোর নামে কাটি করব। আমি হু হু করে হাসছি, কাউকে ইচ্ছে করে রাগাতে হেব্বি মজা লাগে। শাকচুনি, তুই শাড়ি পরিস না কেন? বউ মানে শাড়ি পরতে পারিস না? তুই পর শাড়ি, ওটা কি ঝামেলার জিনিস জানিস? গরমের মধ্যে শাড়ি ফাড়ি পরা যায় নাকি? সারা ভাবি পড়তে পারলে তুই কেন পারিস না? তুই এবারই ছোট বউ, বউয়ের মতো থাকবি। ভাবি ওরে দিয়ে বেশি বেশি কাম করাবা। বসে বসে গিলছে আর মুটকি হচ্ছে। তোর বিয়ের ব্যবস্থা করছি, থাম, কাল থেকে পাত্র দেখব। আমার বিয়ের চিন্তা না করে নিজে মন দিয়ে সংসার কর। আরে আরে কত ঝগড়া করো, থাম এবার। হাঁপিয়ে গেলাম তোদের ঝগড়া দেখে দেখে। ব্যাস এভাবেই ঝগড়ার হাসি মজায় কেটে গেল ঝকঝকে সোনালি বিকেলটা। খুনসুটির অপর নাম ভালোবাসা। ইচ্ছে করছে জিগার ডাল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেই ব্যাটার, কিংবা ছাদ থেকে ফেলে খুন করি, অথবা শালবনে পাঠাই বনবাসে। এর মতো অসহ্যকর বস্তুকে শালবনেই মানায়, অন্য সব প্রাণীদের সাথে থাকতো। দুধর্মনীয় ইচ্ছেরা কি আমার পূরণ হবে? কবে এই অসহায়ত্ব থেকে মুক্তি পাবো খোদা? জীবনে কারণ ব্যতীত এক অক্ত নামাজ কাজা করিনি, কিসের শাস্তি দিলে আমায়? আমি দুঃখের সাগরে ডুবে যাচ্ছি আল্লাহ, একখানা দুধ পাঠাও।
আমায় উদ্ধার করতে। আমার এত দুঃখের কারণ হলো বিকেলে পড়তে বসিনি, নীল ভাইয়া মাগরিবের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পড়তে বসিয়েছে। একটু গল্প করতেও যেতে দিচ্ছে না। ড্রয়িংয়ে সবাই কত মজা করছে, অথচ আমাকে চা পর্যন্ত খেতে দেয়নি। লোকটা এত অসহ্যকর কেন? বড্ড কান্না পাচ্ছে আমার। খালি পড়া আর পড়া, আমি মরে যাব। হ্যাঁ, কি হয়েছে? পড়া বাদ দিয়ে কোন দিকে তাকিয়ে আছো? তাও আবার চোখ ছলছল করছে। কি কাহিনী কি? অকপট কণ্ঠে কথাটা বলল নীল ভাইয়া। ভেতরে থাকা রাগের পারদ তরতর করে মাথা চারা দিয়ে উঠল। চেতে গেল মস্তিষ্ক। প্রতিবাদ করার আদেশ দিল। ইচ্ছে করলো অকথ্য গালি দিয়ে দস্যুটাকে ভাসিয়ে দিতে। আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? আমার কি দুখানা পাখা গাজিয়েছে? রাগী সুরে কথাটা বলল নীল ভাইয়া। হ, তোর পাখা গাজিয়েছে, রূপ বের হয়েছে, তাই আমি ড্যাব ড্যাব করে তোকে দেখছি। বেদ্যপ পোলা। কিছু হয়নি আমার, মুখ গোমড়া করে কথাটা বললাম। তাহলে চোখে জল কেন? পড়তে বসলে কান্না আসে, অথচ গল্প করতে দিলে খুব তো হাসি পায়। 32 পাটি দাঁত বের করে হাসি আসে। বিকালে দেখলাম তো। আমি কিছুক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে রইলাম নীল ভাইয়ের মুখের পানে। অতবার ভ্যা ভ্যা করে কেঁদে দিলাম। 5 বছরের বাচ্চারা যেরকম চকলেট না পেয়ে কাঁদে, আমি ঠিক তেমন করে কাঁদতে লাগলাম। গলা ফাটিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে কেঁদে ভাসালাম। গাল গড়িয়ে পানি জামায় এসে পড়তে লাগলো, নাকে সর্দি জমে এলো। 2 মিনিটের মাথায় মামনি ছুটে আসলো ঘরে। সাউন্ডপ্রুফ ঘর যদিও, কিন্তু দরজা খোলা থাকার আওয়াজ বাহির অবধি ভালোই পৌঁছেছে। নীল ভাই আমার এই কাজে থতমত খেয়ে গেছেন। চোখ মুখে তা অবলীলায় প্রকাশ পাচ্ছে। কেমন থ মেরে বসে আছেন উনি চেয়ারে। কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? নীল, তুমি কি করেছো ওর সাথে? মা, আমি কিছু করিনি। কিছু করনি তাহলে মেয়েটা এমনি এমনি কাঁদছে? তারা তুই কাঁদছিস কেন? আমাকে শাসাচ্ছে আর বকছে। কেঁদে কেঁদে বললাম। নীল, তুমি ওকে শাসাচ্ছ কেন? মা, আমি ওকে পড়াচ্ছিলাম, এক ফোঁটাও শাসাইনি। বিলিভ মি, তোমায় আজ আমি নতুন দেখছি না। তুমি কি করতে পারো তার সবই আমার জানা। তারা চল মা, আমার ঘরে পড়তে বসবি। মা, তারা তোমার ঘরে গেলে পড়বে না। তুমি জানো না ও কত বড় ঘাটতারা। ঠিক পড়বে, ও বাচ্চা না যে ধমকে ধমকে পড়তে হবে। চল মা। আমি ঝটপট বই খাতা হাতে নিয়ে উঠে দাঁড়ালাম। আমারও কান্না থেমে গেল সঙ্গে সঙ্গে। চোখ মুছে মামনির সাথে করে বেরিয়ে এলাম ঘর থেকে। পেছন ফিরে একবার তাকিয়ে দেখলাম নীল ভাইয়া একইভাবে হাবলার মতো তাকিয়ে আছে। এক চুল নড়চড় নেই কোনো। ঘরের বাহিরে আসতে চোখের পানিটুকু মুছে রাজ্যজয়ী হাসি দিলাম। আমাকে ধমকানো হচ্ছিল না, কেমন চাল চালনা করলাম নীলরাজ। আমার একটু একটু কান্না পাচ্ছিল বটে, তবে পরে বুদ্ধি খাটিয়ে হাউমাউ করে কেঁদেছি। অতপর নীল ভাইয়া বকা খেলো, আর আমিও ওনার হাত থেকে নিস্তার পেলাম। হি হি হি। নীল ভাইয়ের মুখটা দেখার মতো ছিল, একদম বোকা বনে গেছে। আহা, কি যে শান্তি লাগছে তা সংস্কৃত ভাষাও প্রকাশ করা যাবে না। আহারে আহারে, কতই যে মজা রে গোবাচারা বানিয়ে ডেভিলটাকে। কোচিংয়ে পড়াটুকু শেষ করলাম। পড়া না পড়লে সবার সামনে স্যারের অপমান করে, নিতান্তই যা লজ্জাদায়ক বিষয়। 1.5 ঘন্টা পড়াশোনা করে আমি, ভাবি, নীরব ভাইয়া আর মামনি মিলে চুটি আড্ডা দিলাম। এর মাঝে নীল ভাইয়া একবারের জন্য বের হলো না। মামনি একবার নাস্তা খেতে ডেকেছিল, সে আসেনি, পড়াশোনায় ব্যস্ত ছিল। আমি বুঝি না বেটার এত কিসের পড়া, এখন তো টিচার হয়ে গেছে, পড়াশোনাও জানার মতো শেষ। এত পড়ে কি সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিষ্য হতে চায়? হতেও পারে, বেটার শখের তো আবার আকাল নেই। রাতের খাবার খাওয়া সেরে মামনির সাথে শুয়ে আছি। মামনিকে অনেক পটিয়ে আজ রাতটা থাকার বন্দোবস্ত করেছি। ডাইনিংয়ে দেখছি কি রাগি চোখে আমার দিকে তাকিয়েছিল। রাগে ওনার নাক লাল হয়েছিল, সেই খেপেছিলেন উনি। তাই আমি মামনির কাছে শুয়েছি। নীল ভাইয়ের কাছে যাওয়া যাবে না, গেলেই চেপে ধরবে তখনকার জন্য। যা চতুর লোক, আমি ড্রামা করেছি বুঝতে তার বাকি নেই শিওর। আমাকে পেলেই শাস্তি দেবে নিশ্চিত। তাছাড়া আরও একদিক দিয়ে বেঁচেছি, লোহার মতো শক্তপোক্ত শরীর আজ আমায় জড়িয়ে ধরবে না। আজ স্বস্তিতে ঘুমাবো, অস্বস্তি আমায় কাবু করতে পারবে না। কোলবালিশ মহাশয়কে আঁকড়ে পাকড়ে জড়িয়ে শান্তির ঘুম দিলাম। আহা, কি শান্তি চারপাশে। ভোরে যখন সজাগ হলাম দেখলাম আমি মামনিকে জড়িয়ে ধরে আছি, আর মামনি আমার গায়ের ওপর আলতো করে হাত ঠেকিয়ে রেখেছে। তৎক্ষণাৎ আম্মুর কথা মনে পড়ে গেল। রাতে যখন খারাপ স্বপ্ন দেখতাম তখন আম্মুর সাথে শুতাম। আমি ভয়ে জড়সড় হয়ে গেলে আম্মু আমায় নিজের এক হাত দিয়ে আগলে ধরতো, আরেক হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। কেন যে বিয়ে দিয়ে দূর করে দিল, ভীষণ মন খারাপ করলো। ভেতর ভেতর খালি খালি অনুভব করলাম। মন খারাপ হয়ে যেতে
মন খারাপ হয়ে যেত যেই বকাগুলো শুনে। আজ যে সেই বকাগুলোকেই মিস করছি খুব। মেয়েদেরকেই কেন নিজের বাড়ি ছেড়ে আসতে হয়, ছেলেদের কেন নয়? আমার এই প্রশ্নের অর্থগত কোনো উত্তর কারো কাছে জানা নেই। দেওয়াল ঘড়িতে দেখলাম 5টা বাজে। তাড়াতাড়ি করে উঠে মামনিকে ডেকে দিলাম। দুজন পাশাপাশি বসে নামাজ পড়ে জায়নামাজে বসে আছি। ভালো লাগছে। ভোরবেলাটা বেশ ঠান্ডা আর প্রশান্তিময় হয়, ফলে মস্তিষ্কে একটা সুপ্ত ভালো লাগার সমীকরণের সৃষ্টি হয় বরাবরই। মামনি জায়নামাজ গুছিয়ে ওয়ার্ড্রোবে রেখে বিছানায় বসলেন। আমাকে ঠায় বসে থাকতে দেখে মামনি প্রশ্নবিদ্ধ চোখে চেয়ে প্রশ্ন ছুড়লেন, তোর হয়নি? হ্যাঁ হয়েছে মামনি, এমনি বসেছিলাম। হাঁটতে যাবি না? তাল কুড়ি এনে দিবি, কাল বললি যে। আজই বড়া করতে চেয়েছিলাম। ভেবেছিলাম আজ যাব না জগিংয়ে, কারণ খোশমত করার ব্যক্তিটি এখানে নেই। নীল ভাইয়া রোজ রোজ করে নিয়ে যায়, কিন্তু তাল কুড়াতে যে যেতেই হবে। কি করি এখন? যা বাবা, টেনশনে পড়ে গেলাম আমি। একটু ভেবে চিনতে ডিসিশন নিলাম, আজ হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি কিচ্ছু না, একাই গিয়ে তাল গাছ খুঁজে তাল নিয়ে আসবো। নীল ভাইকে সাথে নিয়ে যাওয়া যাবে না। বেটাকাল সন্ধ্যার ঝাল আজ উসুল করবে আমাকে গাধার মতো দৌড় করিয়ে।